আসসালামু আলাইকুম, শুভেচ্ছা ও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনাম। সড়কে অটোরিকশা চলাচল বন্ধের প্রতিবাদে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে চালকদের বিক্ষোভ, সংঘর্ষে পুলিশ সহ কয়েকজন আহত। কর্মসংস্থান বাড়াতে শ্রম ঘন শিল্প গড়ার পাশাপাশি ভালো কর্মপরিবেশ নিশ্চিতে প্রধানমন্ত্রীর তাগিদ, 7 জনকে এসএমই উদ্যোক্তা পুরস্কার প্রদান। বিএনপির ভোট বর্জনের প্রচারকে গণতান্ত্রিক অধিকার বললেন ইসির কমিশনার, এটি দলটির রাজনৈতিক কৌশল বলেও মন্তব্য। রাজধানীতে ভর্তুকি মূল্যে চাল ও আটা বিক্রি শুরু, ওএমএস এর পণ্য নিয়ে দুর্নীতি করলে লাইসেন্স বাতিল সহ কঠোর শাস্তির হুঁশিয়ারি। এবং বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে বাধা নেই বলে ডেপুটি গভর্নরের দাবি, ব্যাংকের নীতিমালা সম্পর্কে গ্রাহকের সচেতনতা বৃদ্ধির তাগিদ। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে চট্টগ্রামের বাবর আলীর এভারেস্ট জয়ের খবর। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধের প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছে চালকরা। সড়কে গাড়ি ভাঙচুর করলে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তাদের সংঘর্ষ হয়। এই ঘটনায় পুলিশ সহ বেশ কয়েকজন আহত হন। পুলিশ বলছে, উচ্চ আদালতের নির্দেশে অটোরিকশা চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। কেউ আইন অমান্য করে সড়কে অরাজকতা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শহীদুল্লাহ রাজু জানাচ্ছেন। পুলিশ অটোরিকশা চালকদের সংঘর্ষ রণক্ষেত্রে রূপ নেয় রাজধানীর মিরপুর এলাকা। বিক্ষুব্ধ রিকশা চালকরা বিভিন্ন যানবাহন ভাঙচুর করে। এর আগে সকাল 10টার দিকে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন সড়কে বিক্ষোভ করে মিরপুর 10 নম্বরে অবস্থান নেয় চালকরা। এক পর্যায়ে সড়ক অবরোধ করে তারা। এই অটো গাড়ি না চললে আমগর বেড়া ভাত যাইবো না ভাই। আমরা একটা গাড়ি বানাইতে লাগে 65,000, এখন যদি এই গাড়িটা বন্ধ করে দেয় তা 50,000 টাকা কিস্তি লইলে সাপ্তাহিক কিস্তি দেওয়ার লাগে 1500 টাকা। এই 1500 টাকা আমরা পাবো কোথায়? মেন রাস্তায় যদি না আসি তাহলে আমাদেরকে ভিতরে চলার একটা ব্যবস্থা করে দেব, আর না হলে এভাবে আন্দোলন চলতে থাকবে। সমস্যা সমাধানে অটোরিকশা চালকদের সাথে আলোচনায় বসে স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসন। হাইকোর্ট নির্দেশ করছে, সেই নির্দেশ সবাই মানে এবং তাদের একটা দাবি, তারা যাতে রিক্সা চালাইতে পারে, মানুষ যাতে চলতে পারে, অসহায় রিক্সাওয়ালার জন্য চলতে পারে, প্রতিবন্ধী যাতে চলতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দিক নির্দেশনা যেটা দিবেন তাদের কাছে আমি সেটা বলবো এবং আমি মনে করি এই অসহায় ক্ষুধার্ত মানুষের কথা প্রধানমন্ত্রী চিন্তা করে। স্থানীয় সংসদ সদস্য প্রধানমন্ত্রীর সাথে আলোচনার জন্য 2 দিন সময় চাইলে অটোরিকশা চালকেরা তা প্রত্যাখ্যান করে যানবাহন ভাঙচুর করে। এক পর্যায়ে পুলিশের উপর তারা ইটপাটকেল নিক্ষেপ করে। এরপর আবারও শুরু হয় সংঘর্ষ। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। রাষ্ট্রীয়ভাবে যে সিদ্ধান্ত আসবে আমরা সেই দায়িত্ব পালন করব। এখন যেমন সিদ্ধান্ত আছে যে এটা নির্দেশনা আছে যে এটা চলবে না, তাই আমরা বন্ধ রাখার চেষ্টা করছি। বিআরটিএ কার্যালয়ে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের সভায় গত 15ই মে রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা না দেওয়ার নির্দেশ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এই নির্দেশ বাস্তবায়নে মাঠে নামে পুলিশ। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। প্রযুক্তিগতভাবে এগিয়ে যাওয়া বিশ্বে মানুষ যেন কর্মহীন হয়ে না পড়ে, সেজন্য শ্রমঘন শিল্প গড়ে তোলার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ বান্ধব শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের শ্রমিকরা যেন ভালো কর্মপরিবেশ পায় তা নিশ্চিত করতে হবে। নীলাদ্রি শেখর জানাচ্ছেন। অভ্যন্তরীণ শিল্পপণ্য চাহিদার 30 থেকে 35 ভাগ আসে ক্ষুদ্র ও মাঝারি শিল্প থেকে।
এ খাত দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের 70% নিয়ন্ত্রণ করে, যা মোট শিল্প কর্মসংস্থানের 80 থেকে 85 ভাগ। জিডিপিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অবদান ছড়িয়ে আছে 37%। 350-র বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানের অংশগ্রহণে আয়োজিত 11তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার 2023-এ বিজয়ী 7 জন ক্ষুদ্র, মাঝারি ও স্টার্টআপ উদ্যোক্তাকে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। যারা যেখানেই কোনো শিল্প গড়ে তুলবেন, অবশ্যই লক্ষ্য রাখবেন যে আপনার এই শিল্পের বর্জ্য যেন নদীতে না পড়ে, পানিতে না হয়, আমাদের পানিতে যেন কোনো রকম পলিউশন না হয়, মাটিতে পলিউশন না হয়, সেদিকে বিশেষভাবে দৃষ্টি রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। সামান্য একটু কেমিক্যাল ব্যবহারে ওই পয়সাটা বাঁচাতে যে দেশের সর্বনাশ, সাথে সাথে নিজের সর্বনাশটা কেউ করবেন না, সেটা আমার অনুরোধ থাকলো। শুধু হুকুম দেওয়া হয় না, যা আপনি হুকুম দিয়ে অর্জন করতে পারবেন, ভালোবাসা দিয়ে তার থেকে অনেক বেশি অর্জন করতে পারবেন। আস্থা, বিশ্বাস অর্জন করে আরও বেশি আপনি কাজ করিয়ে নিতে পারবেন। কারণ কর্ম পরিবেশ তৈরি করা, শ্রমিকদের যারা শ্রম দেবে তাদের নিরাপত্তা নিশ্চিত করা, তাদের জীবন মান যাতে উন্নত সেদিকে দেখা, সেগুলো দেখতে হবে। বিদেশিদের পাশাপাশি এই খাতের উদ্যোক্তাদের দেশের 100টি অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানিয়ে শ্রমঘন শিল্প গড়ে তোলার তাগিদ দেন প্রধানমন্ত্রী। আমরা চাই আমরা শিল্প খাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করব, পিছে না, সামনের দিকে এগিয়ে যেতে চাই, এবং কর্মসংস্থানের সুযোগ আবার যাতে নষ্ট না হয়। কারণ এই যে চতুর্থ শিল্প বিপ্লব, এটা যদিও বলা হচ্ছে যে ডিজিটাল পদ্ধতিতেই সব হবে, কিন্তু সেখানে কিন্তু উদ্যোক্তা লাগবে, কাজের লোক লাগবে। কিন্তু পাশাপাশি আমরা যখন পদক্ষেপ নিব, আমাদের এটা মাথায় রাখতে হবে, বিশেষ করে এসি ফাউন্ডেশনকে এটা খেয়াল রাখতে হবে, শিল্প মন্ত্রণালয়কে এটা খেয়াল রাখতে হবে যে শ্রম ঘন শিল্প যেন আমাদের দেশে গড়ে ওঠে। কারণ আমার দেশের মানুষকে কাজ দিতে হবে, এই জন্য আমার শ্রম ঘন শিল্প গড়ে তোলার দিকে বেশি মনোযোগী হতে হবে। তরুণ সমাজকে আমি এটাই বলবো, কোনো মতে একটা পাশ করি চাকরির পিছনে ছুটে না বেরিয়ে নিজে উদ্যোক্তা হয়ে নিজেই চাকরি দেবার যোগ্যতা অর্জন করতে হবে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত উন্মুক্ত থাকবে মেলা, চলবে 25 মে পর্যন্ত। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভোট বর্জন এবং ভোট না দিতে লিফলেট বিতরণকে গণতান্ত্রিক কর্মসূচি বললেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। তবে ইসির প্রতি অনাস্থা থেকে নয়, রাজনৈতিক কৌশল হিসেবে বিএনপি লাগাতার ভোট বর্জন করছে বলে মন্তব্য তার। তাই সব নির্বাচনে বিএনপি না থাকায় কম ভোটার উপস্থিতিকে বড় ফ্যাক্টর বলে মনে করেন এই কমিশনার। সুমা ইসলাম জানাচ্ছেন। আর একদিন বাদে দেশের 157টি উপজেলায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন। গত 8 মে প্রথম ধাপের উপজেলা ভোটে প্রায় 36% ভোট পড়ে। এই ভোটার উপস্থিতিতে সন্তুষ্ট নয় নির্বাচন কমিশন। ভোট কম পড়ার জন্য ধান কাটার মৌসুম আর গরমের উপর সব দায় চাপাতে রাজি নন ইসির কমিশনার মোহাম্মদ আলমগীর। বলছেন, বিএনপির ভোটে অংশগ্রহণ না করায় ভোটার কমার একটা বড় ফ্যাক্টর। তবে ভোট বর্জনকারী দলগুলোর ক্যাম্পেইনকে গণতান্ত্রিক কর্মসূচি বলেও মন্তব্য তার। না, তো তারা ভোটারদের নির্বাচনে দিতে নিষেধ করছে, তাদের গণতান্ত্রিক অধিকার, তারা বলতে পারেন। তারা কাউকে সমর্থন করতে পারেন, কারো কাছ থেকে সমর্থন করতে তারা বলতে পারেন। তারা এই নির্বাচনে যেতে অংশগ্রহণ করছেন না, তাদের একটা গণতান্ত্রিক রাইট, এটা তারা বলতে পারেন। লিফলেট দিয়েছে নির্বাচনে যাবেন, নির্বাচন কমিশনের এই বিষয়ে কিছু বলার নেই। তবে হ্যাঁ, যেটা সেটা যেন সমস্যাভাবে না হয়, জোর করে যেন কাউকে পাঠানো হয়, সেটা তার অধিকার আমার নেই। আইনগতভাবে কাউকে আপনি জোর করে বলতে পারবেন না যে আপনি ভোট দিতে যেতে পারবেন না, তাহলে আপনাকে আমরা দেখে নেব বা ভয় দেখাবো, সেটা শান্তিপূর্ণভাবে যদি তারা আহ্বান করে যে ভোট আমরা বয়কট করছি, আপনারা এত আয়োজন, এত উদ্যোগ নেওয়ার পরও বারবার বিরোধী দলগুলোর ভোটে না আসাকে ইসির উপর অনাস্থা কিংবা অবিশ্বাস বলতে নারাজ এই কমিশনার। সেটা আমাদের উপর অনাস্থার কারণ, কারণ তারা সেটা হলো তাদের যে রাজনৈতিক দাবি, সেটা তো মিটানোর ক্ষমতা নির্বাচন কমিশনের নেই। অথবা আমাদের সেটা তাদের যে দাবি, সে রাজনৈতিক দাবি মিটানোর ক্ষমতা পার্লামেন্টের। তো
সেটা তো পার্লামেন্টের বিষয়ে তাদের মান অভিমান থাকতে পারে, আমাদের সাথে তো মান অভিমান। 21শে মে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনকে শান্তিপূর্ণ এবং সুষ্ঠু করতে কোনো কমতি রাখছে না ইসি। ভোটের পরিবেশ না থাকায় বান্দরবনের রুমা উপজেলার ভোট স্থগিত করা হয়েছে। আর কুমিল্লার আদর্শ সদর ও চট্টগ্রামের রাউজান উপজেলায় সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছে। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, হঠাৎ করে এনবিআর মেট্রো রেলের টিকিটের উপর 15% ভ্যাটের ঘোষণা দিয়েছে। রাজধানীর একটি হোটেলে ঢাকা মেট্রো রেলের ব্র্যান্ডিং সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, মেট্রো রেলের ভ্রমণের উপর ভ্যাটের বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনর্বিবেচনা করবেন বলে জানিয়েছেন। মেট্রো রেলের সকল পরিকল্পনা বাস্তবায়ন হলে দৈনিক 52 লাখ যাত্রী পরিবহন করা যাবে বলেও জানান ওবায়দুল কাদের। আমাদের এনবিআর হঠাৎ করে এখানে 15% ভ্যাটের ঘোষণা দিল। ভারতে কোনো ভ্যাট নেই, তাহলে আমরা কেন করব? আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিষয়টি জানিয়েছি যে এনবিআর এর এই সিদ্ধান্ত, দিস ইজ নট রাইট, দিস ইজ রং ডিসিশন। এটা হয় না, এতে মেট্রো রেলের সুনামটা নষ্ট। প্রধানমন্ত্রী বলেছেন তিনি বিষয়টি পুনর্বিবেচনার ব্যাপারে। 14 লাখ কার্ডধারীর মধ্যে ওএমএস এর মাধ্যমে ভর্তুকি মূল্যে চাল ও আটা বিক্রি শুরু করেছে সরকার। কার্যক্রম উদ্বোধন করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ওএমএস ডিলারদের হুঁশিয়ার করে বলেছেন, চাল ও আটা নিয়ে কোনো ধরনের দুর্নীতি করলে লাইসেন্স বাতিল সহ কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। মাসুদ শাকিল জানাচ্ছেন। খাদ্য মন্ত্রণালয় খাদ্য অধিদপ্তরের মাধ্যমে ওএমএসএ ভর্তুকি মূল্যে চাল ও আটা বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। খাদ্যমন্ত্রী জানান, নিম্ন আয়ের মানুষ যেন ক্ষুধায় কষ্ট না পায় সেজন্য সরকারের এই উদ্যোগ। আমরা ইতিমধ্যেই 14 লক্ষ স্মার্ট কার্ড আমরা দিচ্ছি। এখানে কমিশনার সাহেব আমার সচিব সাহেবকে বলেছেন, যারা বাদ গেছে তাদের কি হবে? যাদের উপযুক্ত সেই অবস্থান আছে আমরা দিতেই থাকবো, তাতে অসুবিধা নাই। কিন্তু মেন হলো ডুপ্লিকেশন যেন না হয়। আমি সবার কাছে অনুরোধ করব, ডুপ্লিকেশন যেন না হয়, এই দিকে লক্ষ্য রাখতে হবে। ওএমএস এর পণ্য নিয়ে কোনো ডিলার দুর্নীতি করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন মন্ত্রী। ডিলারদেরকে বলছি যে কার্ডে যে মাল বিতরণ হবে, যদি বিতরণ হতে হতে কিছু স্টক থেকে যায়, সেই কার্ডগুলো যেমন এন্ট্রি করতে হবে। স্টক যেটা থাকবে সেটা স্টক হিসাবে খাতায় এন্ট্রি করতে হবে এবং পরের দিন যে মালটা পাবেন তার সাথে এটা যোগ দিয়ে তারপর বিতরণ হবে। মানে এটা মনে করেন না যে একটা 10 বস্তা বেঁচে গেছে মানে আমি বেঁচে গেলাম, এই 10 বস্তা আমি বাইরে বিক্রি করে দেবো, এটা দুর্নীতি। এখানে বাঁচবেন না, লাইসেন্স বাতিল হবে, জেলখানায় যাবেন। ওএমএস এর ট্রাক থেকে প্রতি সপ্তাহে 30 টাকা কেজিতে 5 কেজি চাল ও 24 টাকা কেজিতে আটা বিক্রি করা হচ্ছে। বাসায় কাজ করি, অল্প দামে একটু পাচ্ছি, আর দোকানে গেলে তো 60 টাকা আর এখানে 30 টাকা নিচ্ছি। এটা আমাকে সুবিধা না। কার্ড দিছে, এখন ভালো হয়েছে। আমরা যে গরিব মানুষের সাহায্য করলো সরকার, সরকারকে ধন্যবাদ। গত মাসে তো আমরা নিতে পারি নাই, এক জায়গায় দিছে, আমরা সিরিয়ালে যায় নিতে পারি নাই, গত মাসে নেই নাই। এখন তো কার্ড হয়েছে, এখন তো আশা করছি নেব। মিরপুরের 9টি কেন্দ্রের একটি থেকে দেয়া হয়েছে 1200 কার্ড। সারা দেশে 921টি কেন্দ্রের মাধ্যমে 14 লাখ কার্ড বিতরণ করা হচ্ছে। মাসুদ শাকিল, চ্যানেল আই, ঢাকা। রোহিঙ্গা সংকট সমাধান করা না গেলে বাংলাদেশ তো বটেই, বরং এই গোটা অঞ্চল অস্থির হয়ে উঠতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ঢাকায় বিদেশি গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সংগঠন ওকাবের আলোচনায় যোগ দিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, এই সংকট সমাধানে ভারত ও চীন মুখ্য ভূমিকা রাখতে পারে। পান্থর রহমান জানাচ্ছেন। রোহিঙ্গা সংকট ভবিষ্যৎ পথরেখা শিরোনামের আলোচনায় যুক্ত হলেন গবেষক, শিক্ষাবিদ, সাংবাদিক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও কূটনীতিকরা। আলোচনায় বক্তারা জানান, দেশে এ মুহূর্তে আশ্রয়ে আছে প্রায় 13 লাখ রোহিঙ্গা। প্রতি বছরের সঙ্গে যুক্ত হচ্ছে 35,000 নতুন শিশু। কক্সবাজারের একটি অংশে এরই মধ্যে স্থানীয়রা হয়ে পড়েছেন সংখ্যালঘু। বিষয়টি বড় ধরনের সংকট তৈরি করতে পারে বলে আশঙ্কা করেন আলোচকরা। We need to be watchful, careful and have patience. A country
cannot fail in this era. Of course, the international community collectively failed. I'll repeat that no matter what, but they cannot continue to fail. The challenge for our Ministry of Foreign Affairs and Government of Bangladesh is to keep the issue alive. আলোচনায় যোগ দিয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, আন্তর্জাতিক আদালতে গাম্বিয়ার মামলা নিয়ে আশা দেখছে বাংলাদেশ। ইন্টারন্যাশনাল কমিউনিটি কোর্ট অফ জাস্টিস থেকে যদি আমাদের পক্ষে, যেটি আমরা আশা করছি একটি ভালো রায় আমাদের পক্ষে আসে, তাহলে মায়ানমারের উপর আরও যখন প্রেশার পড়বে তখন মায়ানমার রিপ্যাট্রিয়েশনটা শুরু করতে পারবে। মায়ানমারের অভ্যন্তরে সবসময় জাতিগত সংঘাত ছিল, সুতরাং এই জাতিগত সংঘাত রিপ্যাট্রিয়েশন শুরু করার ব্যাপারে একটি অজুহাত হিসেবে যেন দাঁড় করানো না হয়। পরিস্থিতি যখন একটু কিছুটা শান্ত হবে তখনই রিপ্যাট্রিয়েশনটা শুরু হওয়া প্রয়োজন। এখানে ভারত এবং চায়নার ভূমিকা অত্যন্ত মুখ্য। তাদেরকে যদি আমরা আরও বেশি করে এঙ্গেজ করতে পারি, আমরা বিশ্বাস করি যে এই সমস্যা সমাধান করা সম্ভব। কাকতালীয় হলেও এদিনই ঢাকায় মিয়ানমারের বিদায়ী রাষ্ট্রদূত অং কাও মো এসেছিলেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে। সাক্ষাৎ শেষে ফিরে যাওয়ার আগে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে দ্রুত পররাষ্ট্র মন্ত্রণালয় ত্যাগ করেন এই রাষ্ট্রদূত। পান্থুর রহমান, চ্যানেল আই, ঢাকা। কিরগিজস্তানে বাংলাদেশি শিক্ষার্থীরা নিরাপদে আছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এক অনুষ্ঠানে তিনি জানান, দেশটিতে স্থানীয়দের সঙ্গে অস্থিরতা তৈরি হলেও বাংলাদেশের শিক্ষার্থীরা খুব বেশি আঘাতপ্রাপ্ত হয়নি। আমরা ইতিমধ্যেই কিরগিজস্তানে আমাদের ডিপ কনসার্ন কিরগিজস্তানকে আমরা জানিয়েছি। সেখানে যে বিদেশি ছাত্রদের উপর বিশেষ করে বাংলাদেশি ছাত্রদের উপর যে হামলা হয়েছে, সেই জন্য আমাদের ডিপ কনসার্ন আমরা ব্যক্ত করেছি। আমাদের রাষ্ট্রদূত আমাদের কিরগিজস্তানে নাই, উজবেকিস্তানে আমাদের রাষ্ট্রদূত আছে, রাষ্ট্রদূতকে সেখানে আমরা যেতে বলেছি এবং এখন পরিস্থিতি শান্ত আছে এবং কোনো বাংলাদেশি ছাত্র সিভিয়ারলি উন্ডেড হয়েছে বলে আমাদের কাছে সংবাদ আসেনি। সেখানে বাংলাদেশি ছাত্রদের উপর হামলা হয়েছে, কিন্তু সিভিয়ারলি উন্ডেড হয়েছে তেমন সংবাদ আমাদের কাছে এখনো পর্যন্ত আসেনি। সুতরাং আমরা এবং কিরগিজস্তানের কর্তৃপক্ষ তারা জানিয়েছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের অবাধ প্রবেশাধিকারে কোনো বাধা নেই বলে মন্তব্য করে ডেপুটি গভর্নর মোহাম্মদ খুরশিদ আলম বলেছেন, সাংবাদিকদের তথ্য প্রদানের জন্য বাংলাদেশ ব্যাংকে বিশেষ সেল রয়েছে। গ্রাহক সচেতনতা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ব্যাংকের নীতিমালা সম্পর্কে গ্রাহকদের সচেতনতা বৃদ্ধিতে কাজ করার তাগিদ দেন। এহসানুল হক সুমনের ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন মেলেনা লাভলি। দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গ্রাহক সচেতনতা সপ্তাহ উপলক্ষে রংপুর বিভাগের ৮ জেলার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শতাধিক কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা। ব্যাংক এশিয়ার সহযোগিতায় পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে এতে প্রশিক্ষণ দেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। ব্যাংকে যারা সেবা দেবেন, ব্যাংকের কর্মকর্তাগণ, তারাও কিন্তু গ্রাহকের সেবার ব্যাপারে অত মনোযোগী না এবং তারা তাদের সেবার মান উন্নয়ন যদি করেন, গ্রাহককে তারা সচেতন করেন, তাহলে এই অভিযোগগুলো অনেকাংশেই কমে আসবে। সম্প্রতি আর্থিক মুনাফার প্রলোভন দেখিয়ে বিভিন্ন অননুমোদিত মোবাইল অ্যাপ নির্মাণ প্রতিষ্ঠান জনগণকে প্রতারণার হাত করেছে। সুতরাং এসব অত্যন্ত ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠান ও প্ল্যাটফর্মে বিনিয়োগ থেকে বিরত থাকতে হবে। কাস্টমার হিসাবে যারা ডিপোজিট দেয় তাদের অ্যাকাউন্ট ওপেনিং করা, তাদের অ্যাকাউন্ট ব্যালেন্স, তারপর এখানে জমা করা, ফান্ড ট্রান্সফার, তাদের অ্যাকাউন্টে তাদের সুদ প্রদান বা মুনাফা প্রদান ইত্যাদি বিষয়ে আমরা তাদেরকে সচেতন করব। গ্রাহকদেরকে ডেকে ডেকে আমরা বলতে চাচ্ছি, আমরা নিজেরাও সচেতন হতে চাচ্ছি। এটার কিন্তু কারণটা ওইখানেই নিহিত আছে কেন আমার প্রয়োজন হয়। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতি কল্যাণমুখী ব্যাংকিং সেবার আহ্বান জানাই। আসুন গ্রাহক সেবা, আর্থিক প্রতিষ্ঠান, এমএফস প্রোভাইডার সবাই মিলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিজেদের অবস্থান থেকে অবদান রাখুন। প্রশিক্ষণ কর্মশালায় দেশের অর্থনীতিকে সুরক্ষিত রাখতে প্রতারণা বন্ধে করণীয়, বৈধ পথে রেমিটেন্স আনা, নিরাপদ বিনিয়োগ সহ নানা অর্থনৈতিক বিষয় তথ্যচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়।
এ সময় বাংলাদেশ ব্যাংকে প্রবেশ নিয়ে সাংবাদিকদের মাঝে ভুল বোঝাবুঝি রয়েছে বলে মন্তব্য করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর। আমরা 3 জন মুখপাত্র দিয়েছি, সেখানে চা বিস্কুট বসার ব্যবস্থা সমস্ত অ্যারেঞ্জমেন্ট আছে। তাহলে আপনার তথ্যের জন্য ওনার কাছে যাবেন, উনি যদি আপনাকে স্যাটিসফাই না করতে পারে তাও বলা আছে 4 জন ডেপুটি গভর্নর আছে, আমরা আপনাকে উত্তর দিব। সমস্যা কোথায়? তা বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকদের অবাধে প্রবেশ নিষেধ। আপনি এখন আমার কিছু রাষ্ট্রীয় সিক্রেসির তথ্য চাইবেন, সেটা তো পারমিট করে না কেউ। তাহলে কেন বলছেন অবাধে বাংলাদেশ ব্যাংকে ঢুকতে পারছি না? তো আমি জার্নালিস্ট এখানে সাংবাদিক ভাইরাও আছেন, আমি বিনীতভাবে অনুরোধ করব যে এই ধরনের ভুল বোঝাবুঝি, কারণ আলটিমেটলি আপনার উদ্দেশ্য দেশের মঙ্গল, আমাদেরও তাই। আর্থিক সুরক্ষার লক্ষ্যে গড়ে তুলে সচেতনতা স্লোগানে 19 মে থেকে 23 মে পর্যন্ত রংপুর বিভাগের প্রতিটি ব্যাংকে গ্রাহক সচেতনতা সপ্তাহ পালন করা হচ্ছে। মেরিনা লাভলি, চ্যানেল আই, পঞ্চগড়। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছি খানিকক্ষণের বিরতি। আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানি। বিরতির পর আমন্ত্রণ আরো একবার। ভিকারুন্নেসা নূন স্কুলের প্রথম শ্রেণীতে 169 শিক্ষার্থীর ভর্তি বাতিল থাকবে কিনা তা নির্ধারণ হবে আগামী 21 মে হাইকোর্টের রায়ের ওপর। দুর্নীতির মাধ্যমে ভর্তি হওয়ায় তাদের ভর্তি আদালতের মাধ্যমে জায়েজ করা ঠিক হবে না বলে জানান রিটকারীর আইনজীবী। তবে নিয়ম মেনেই শিশুদের ভর্তি করা হয়েছে এমন দাবি করেন আইনজীবী এবং অভিভাবকরা। মাজহার হক মান্না জানাচ্ছেন। বয়সের নিয়ম না মেনে ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণীতে 169 জন শিক্ষার্থীকে ভর্তির অভিযোগ এনে গত 14 জানুয়ারি রিট করেন 2 শিক্ষার্থীর অভিভাবক। এতে রুল জারির পাশাপাশি আদেশ দেন হাইকোর্ট। ওই ভর্তি বাতিল করে নতুন নিয়োগ দিতে বলেন আদালত। এর বিরুদ্ধে এক শিক্ষার্থীর অভিভাবক আবেদন করলে বিষয়টি আপিল বিভাগ পর্যন্ত গড়ায়। জারি করা রুল 2 মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেয় আপিল বিভাগ। ভর্তি নিয়ে নিজেদের অবস্থান সম্পর্কে জানান অভিভাবক ও তাদের আইনজীবী। যেখানে মাওসি নিজেই জানতেছে না যে এখানে বয়স ঊর্ধ্বসীমা আছে, তাহলে অন্যরা সবাই কিভাবে, আমরা কিভাবে জানবো? শুধুমাত্র একটা প্রসিডিউরাল ডিফিকাল্টিজের কারণে, যেটা ব্লেম দিতে পারেন আপনি মাওসিকে দিতে পারেন, ভিকারুন্নেসাকে দিতে পারেন, বোর্ডকে। তো এইটার জন্য এই বাচ্চাগুলা, একদম কচি কচি বাচ্চাগুলা কেন এটার জন্য সাফার করে? আমার কথা হচ্ছে যদি স্ক্যাম থেকে না থাকে তাইলে এদেরকে যদি সাফার করান তাহলে এটা মিসক্যারেজ অফ জাস্টিস হবে। শুনানি শেষে রায়ের দিন ঠিক করেন হাইকোর্ট। হিয়ারিং কনক্লুড হলো, আগামী 21 মে এটা জাজমেন্ট হবে। আজকে যদি এই ইলিগ্যালিটিটাকে আদালতের মাধ্যমে লিগ্যালিটি দেওয়া হয়, তাহলে এটা জাতির কাছে একটা অ্যালার্ম যাবে যে না, আমরা একটা অবৈধ কিছু করেও পরবর্তীতে কোর্টের মাধ্যমে এটা আমরা লিগ্যালাইজ করে নিতে পারবো। আমরা এটা কোর্টের সামনে তুলে ধরতে চেষ্টা করেছি। রুলের শুনানির সময় ভর্তি বাতিল হয়ে যাওয়া এবং নতুনভাবে ভর্তির অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। মাজহার হক মান্না, চ্যানেল আই, ঢাকা। বান্দরবানের রুমার ড্যাবাছড়া এলাকায় যৌথ বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে 3 কেএনএফ সদস্য নিহত হয়েছে। রোববার সকালে ওই এলাকায় গভীর জঙ্গলে একটি আস্তানায় অভিযান চালানোর সময় এই ঘটনা ঘটে। পুলিশ এবং স্থানীয়রা জানান ড্যাবাছড়ার গভীর অরণ্যে কেএনএফ আস্তানায় অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। এ সময় উভয় পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। ঘণ্টাব্যাপী গুলি বিনিময়ের পর সেখান থেকে কেএনএফের 2 জন সদস্যের মরদেহ এবং একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে গুলিবিদ্ধ কেএনএফ সদস্যও মারা যায়। এর আগে 2রা ও 3রা এপ্রিল বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় সোনালী ও কৃষি ব্যাংকের 3টি শাখায় কেএনএফ সদস্যরা হামলা চালিয়ে 14টি অস্ত্র, গুলি এবং 18 লাখ টাকা লুট করে নিয়ে যায়। এই ঘটনার পর কেএনএফের তৎপরতা দমনে বান্দরবানের 3টি উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়। অভিযানে এ পর্যন্ত কেএনএফের 5 সদস্য নিহত এবং 82 জনকে আটক করা হয়েছে। গাজার জাবালিয়ায় শরণার্থী ক্যাম্পের পশ্চিমাঞ্চলে ইসরায়েলের হামলায় নারী এবং শিশু সহ 8 ফিলিস্তিনি নিহত হয়েছেন। তারা জাবালিয়ার আল-ফালুজা এলাকায় পানি আনতে গিয়েছিলেন। গত কয়েকদিন ধরে জাবালিয়ায় ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েলি সৈন্যরা। স্থল হামলা ছাড়াও বিমান থেকেও বোমা ফেলছে। গাজায় অবস্থানরত ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলার দাবি করেছে হামাস। অস্ত্র ও গোলাবারুদ নিয়ে ইসরায়েলের উদ্দেশ্যে রওনা হওয়া একটি কার্গো জাহাজ যাত্রাবিরতির জন্য স্পেনের বন্দরে নোঙর করতে চাইলেও অনুমতি দেয়নি দেশটির সরকার। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ।
বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। এই প্ল্যাটফর্মে প্রদর্শিত হচ্ছে ক্লাসিক সব চলচ্চিত্র। এরই ধারাবাহিকতায় প্ল্যাটফর্মে প্রদর্শিত হচ্ছে রায়হান রাফির মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র দামাল। 2022 সালে সিনেমা হলে মুক্তির পর দামাল প্রশংসা কুড়ায়। মুক্তিযুদ্ধ চলাকালে দেশের স্বাধীনতার পক্ষে জনমত তৈরি করতে এবং মুক্তিযোদ্ধাদের জন্য তহবিল সংগ্রহের জন্য গঠিত স্বাধীন বাংলা ফুটবল দলকে নিয়ে আবর্তিত হয়েছে সিনেমার গল্প। শরীফুল রাজ, বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ ও ইন্তেখাব দিনারের মতো জনপ্রিয় অভিনেতারা এই সিনেমায় অভিনয় করেছেন। নিটোল টাটা, বিশেষ সংবাদ। এগারো বছর পর এভারেস্ট শীর্ষে উড়ল বাংলাদেশের পতাকা। বাংলাদেশ সময় সকাল 8:45 চট্টগ্রামের বাবর আলী পৃথিবীর সর্বোচ্চ চূড়া স্পর্শ করেন। পেশায় চিকিৎসক বাবর আলীর পরবর্তী লক্ষ্য পৃথিবীর চতুর্থ সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট লোৎসে। আবহাওয়া অনুকূলে থাকলে আজ মধ্যরাতে মাউন্ট লোৎসের চূড়ায় আরোহণের যাত্রা করবেন বাবর আলী। লালা নসীন জানাচ্ছেন। বন্ধু মহলে পরিচিত, পেশায় চিকিৎসক আর নেশায় পাহাড়ি হিসেবে পর্বতারোহণ সহ সব রকম অ্যাডভেঞ্চারের জন্য দেশের অ্যাডভেঞ্চার স্পোর্টস জগতে সবার প্রিয় মুখ চট্টগ্রামের বাবর আলী। পর্বতারোহণ ও অ্যাডভেঞ্চারের নেশায় বহুবার ছেড়েছেন চাকরি। সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বিরোধী অভিযানের অংশ হিসেবে হেঁটে 64 জেলা ভ্রমণকারী এই তরুণ পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট আরোহণের লক্ষ্যে বাংলাদেশ থেকে নেপালের উদ্দেশ্যে রওনা হন 1 এপ্রিল। 10 এপ্রিল পৌঁছান এভারেস্ট বেস ক্যাম্পে। এরপর উচ্চতার সাথে খাপ খাওয়াতে ক্যাম্প 3 পর্যন্ত ঘুরে এসে চূড়ান্ত সামিটের জন্য প্রকৃতির অনুমোদনের জন্য বেস ক্যাম্পে অপেক্ষা। 1.5 মাস অপেক্ষার পর 14 মে সাড়া দেয় প্রকৃতি। এদিন মাঝরাতে বেস ক্যাম্প থেকে শুরু হয় বাবরের স্বপ্নের পথে যাত্রা। প্রথম দিনই সরাসরি উঠে আসেন ক্যাম্প 2-তে, যার উচ্চতা 21,300 ফুট। পরিকল্পনা অনুসারে সেখানে দুরাত কাটিয়ে 17 মে উঠে আসেন 24,500 ফুট উচ্চতার ক্যাম্প 3-তে, আর 18 মে আসেন ক্যাম্প 4-এ। 26,000 ফুট উচ্চতার এই ক্যাম্পের উপরের অংশকে বলা হয় ডেথ জোন। 18 মে মাঝরাতে আবারও শুরু হয় যাত্রা। 19 মে বাংলাদেশ সময় সকাল 8:45 29,031 ফুট উচ্চতার মাউন্ট এভারেস্টের শীর্ষে বাবর আলী উড়িয়ে দেয় বাংলাদেশের পতাকা। তবে অভিযান এখানেই শেষ নয়। বাবরের লক্ষ্য শুধু এভারেস্ট নয়, সাথে লাগোয়া পৃথিবীর চতুর্থ শীর্ষ পর্বত লোৎসেও। ক্যাম্প 4-এ নেমে রোববার মাঝরাতে আবারও শুরু করবেন দ্বিতীয় লক্ষ্যের পথে যাত্রা। সব অনুকূলে থাকলে সোমবার ভোরে পৌঁছে যাবেন লোৎসের চূড়ায়। সফল হলে প্রথম বাংলাদেশি হিসেবে বাবর আলী হবেন লোৎসে ও একই অভিযানে 2টি 8,000 মিটার উঁচু শৃঙ্গ আরোহণকারী। নেপালের স্নোই হরাইজন নামক প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে পরিচালিত এই অভিযানে বাবরের সাথে ছিলেন তার দীর্ঘদিনের বন্ধু এবং পর্বতারোহণ গাইড বীর বাহাদুর তামাং। 2014 সালে পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স প্রতিষ্ঠার পর থেকেই ক্লাব সতীর্থদের নিয়ে নেপাল এবং ভারতের বহু পর্বতে অভিযান করেছেন তিনি। প্রথম বাংলাদেশি হিসেবে তিনি সামিট করেছেন নেপালের আমাদাবলাম পর্বত। প্রকৃতির অপার বিস্ময় উপভোগের নেশায় পাহাড়ের সর্বোচ্চ চূড়া থেকে পৃথিবী দেখার স্বপ্ন সার্থক করেছেন এই তরুণ পর্বতারোহী। লাইলা নওশিন, চ্যানেল আই। এবারে কৃষি সংবাদ। কিশোরগঞ্জের মঙ্গলবাড়িয়ায় এবার লিচুর ফলন বিপর্যয় হয়েছে। ক্ষতি পুষিয়ে নিতে বাড়তি দামে বিক্রি করছেন চাষিরা, তবে দাম বেশি হওয়ায় ক্ষোভও জানিয়েছেন ক্রেতারা। এবারে প্রকৃতি সংবাদ। বন্যপ্রাণী সংরক্ষণে বাগেরহাটের শরণখোলায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকালে তাফালবাড়ি শহীদ তিতুমির একাডেমিতে শরণখোলা বন্যপ্রাণী সংরক্ষণ টিম এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে।
3টি বিদ্যালয়ের 60 জন শিক্ষার্থী চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়। এতে অতিথি এবং বিচারকের ভূমিকা পালন করেন সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিফাত জাহান মিতু, আব্দুল ওয়াদুদ রূপান্তরের প্রকল্প ব্যবস্থাপক আলমগীর হোসেন মেরু, বন্যপ্রাণী সংরক্ষণ টিমের সভাপতি নাজমুল ইসলাম, NRM অ্যান্ড লাইভলিহুড ফ্যাসিলিটেটর শিহাব বিন হাবিব। প্রতিযোগিতার শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বন্যপ্রাণী রক্ষায় ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করতে এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন বক্তারা। সংবাদে আবারও নিয়ে নিয়েছি বিরতি, আর বিরতির পর খেলার খবরে থাকছে হিউস্টনে টাইগার ক্রিকেটারদের জিম ও আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। স্বাধীনতা বিরোধী শক্তিরা বিদেশি বন্ধুদের উপর নির্ভর করে ক্ষমতায় যাওয়ার যে স্বপ্ন দেখছে তা পূরণ হবে না বলে মন্তব্য করেছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। 17 মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 44তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শোভাযাত্রার উদ্বোধন করে তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যে কোনো ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিল। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে শোভাযাত্রা শুরু হয়ে ধানমন্ডি 32 নম্বরে এসে শেষ হয়। শুধু বিনোদনই নয়, বাংলাদেশের সুবিধা বঞ্চিত নারী ও পথ শিশুদের আর্থিক সহযোগিতা দিয়ে আসছে কানাডার ক্যালগারির মুক্ত বিহঙ্গ নামে একটি নাট্য সংগঠন। প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত সংগঠনটি প্রায় 5 লাখ টাকা সহায়তা দিয়েছে। বিস্তারিত কানাডা প্রতিনিধি আহসান রাজীব বুলবুলের রিপোর্টে। মানব সেবার প্রত্যয় নিয়ে কানাডার ক্যালগারির একদল উদ্যমী তরুণ মুক্ত বিহঙ্গ নামে থিয়েটারের মাধ্যমে প্রতি বছর নিয়ে আসছে নতুন নতুন প্রযোজনা। এ থেকে সংগৃহীত অর্থ চলে যায় বাংলাদেশের সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের আশ্রয় কেন্দ্রে। পথ শিশুদের কম্পিউটার প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি তাদের জন্য নেওয়া হয় বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম। আজকে বাগানে একটা গোলাপ ফুটেছিল। এবছর মুক্ত বিহঙ্গের 6ষ্ঠ প্রযোজনা ছিল লাইফ ইন মোশন। নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন জাহিদ হক। সংগঠনটি তাদের কার্যক্রমের স্বীকৃতি হিসাবে ইতিমধ্যেই আলবার্টার প্রফেশনাল থিয়েটারের মর্যাদা পেয়েছে। আজকে মুক্ত বিহঙ্গের এই মহতি উদ্যোগের সাথে নিজেকে যুক্ত করতে পেরে গর্বিত বোধ করি। মুক্ত বিহঙ্গের এই দ্বারা অব্যাহত থাকুক। নাটক সমাজ বদলের হাতিয়ার। এই সুদূর ক্যালগারি কানাডাতে বসে আজকে আমরা সেটাই টের পেলাম। জীবনের বাস্তবতার সাথে মিল রেখে নাটকের সাথে যোগ হয়েছে আবৃত্তি, নাচ, গান এবং শব্দসঙ্গীত, যার পরিবেশনা সংস্কৃতি অনুরাগীদের মুগ্ধ করেছে। এই নাটকের মাধ্যমে আমরা একটা আশায় থাকতে পারি, যেদিন সবাই একসাথে জাতি, ধর্ম, বর্ণ সব কিছু ছেড়ে একসাথে হাত ধরে দাঁড়াতে পারবো। এবছর নাটকটির মিডিয়া পার্টনার ছিল আলবার্টার প্রথম বাংলা অনলাইন পোর্টাল প্রবাস বাংলা ভয়েস এবং চ্যানেল আই। হিংসা বা অহংকার নয়, পারস্পরিক ভালোবাসার মধ্যে রয়েছে জাগতিক সুখ। ভালোবাসার এই অপার শক্তি দুঃখ, কষ্ট সকল কিছুকে জয় করতে পারে। বাংলাদেশের সুবিধা বঞ্চিত নারী ও শিশুদের পাশে এই নাটক যেন তারই প্রতিফলন, বলছেন আয়োজকরা। কানাডার ক্যালগারির ইভান হাজাল থিয়েটার থেকে আহসান রাজীব বুলবুল, চ্যানেল আই। কানাডার টরন্টোর বাংলা টাউনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা লেখক মনোয়ারুল হকের স্মরণ সভা হয়েছে। সাবেক ছাত্রনেতা আখতারুজ্জামানের স্বপনের পরিচালনায় বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মনোয়ারুল হকের বন্ধু সুহৃদরা স্মরণ সভায় অংশ নেন। আলোচনা করেন ডক্টর মুইন হোসেন, মাহবুব আলম, মনিরুজ্জামান মনি, সুমন জাফর, মুস্তাফিজ খান পাপ্পু, শামিমা জেবা সহ অনেকে। এবার খেলার খবর।